আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি, সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের পাল্টাপাল্টি হুঁশিয়ারি, পাক পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত। স্থানীয় সরকার ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে তদবির বাণিজ্যের বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়, অভিযোগ পেলে তদন্ত করবে দুদক। মিয়ানমারে বাংলাদেশের কমার্শিয়াল উইং বন্ধের সিদ্ধান্তে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, ভারতের বিকল্প বাজার হয়ে ওঠার সম্ভাবনা আছে দেশটির, বলছেন কূটনীতিকরা। এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে তৈরি হচ্ছে বে টার্মিনাল, ওয়াশিংটনে 85 কোটি মার্কিন ডলার ঋণ চুক্তি সই। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে লাইন অব কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে এই গুলি বিনিময় হয়। সামরিক সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে, তবে হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে পেহেলগামে এক হামলায় 26 পর্যটক নিহত হওয়ার কয়েকদিন পর দুই দেশের মধ্যে এই গোলাগুলি হল। এর আগে ইসলামাবাদ ও দিল্লি একে অপরের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। বাতিল করা হয়েছে সিন্ধু ও সিমলা চুক্তি। এদিকে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণহানির ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেয়া পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার ভারত সরকারের নেয়া 5টি পদক্ষেপের জবাব হিসেবে পাল্টা 8 পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। এর মধ্যে দেশ দুটির মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ এবং পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের সুবিধা বাতিল উল্লেখযোগ্য। এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিজেদের দূরপাল্লার অস্ত্রের অনুশীলন শুরু করেছে দেশ দুটি, যা বিশ্বব্যাপী সৃষ্টি করেছে উদ্বেগ। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীর হামলার ঘটনায় মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান। এরই মধ্যে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। ভারতীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে। Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো পাকিস্তানি নাগরিক ক্ষতির শিকার হন তবে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। একই সাথে ঐতিহাসিক সিমলা চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে পাক সরকার। ওয়াগা সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। अगर किसी किस्म की भी डिस्ट्रप्शन हुई तो फिर पाकिस्तान को दो राइट्स हैं, एक तो उसके नतीजे में जो भी एक्शन ले वो लेगा, और दूसरा कि हम भी फिर शिमला समेत जो ट्रीटीज हैं बायलैटरल उसको हम कंसिडर कर सकते हैं, उसको हम भी इन अबेंस कर सकते हैं। এদিকে দুই দেশের বিশ্লেষকরা শুরু করেছেন ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনা। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত সামরিক শক্তিতে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে, যেখানে বলা হয় ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 50 লাখের বেশি। এর মধ্যে সক্রিয় প্রায় 14,40,000। পাকিস্তানের মোট সেনা 12 লাখের বেশি, যেখানে সক্রিয় রয়েছেন 6,50,000-এর আশেপাশে। এছাড়া ভারতের বিমান বাহিনীর কাছে রয়েছে 2,229টি বিমান, যার মধ্যে 513টি যুদ্ধ বিমান। অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনীর কাছে 1,399টি বিমান রয়েছে, এর মধ্যে যুদ্ধ বিমান 328টি। নৌবাহিনীতেও এগিয়ে ভারত, তাদের কাছে আছে 293টি নৌযান, পাকিস্তানের রয়েছে 121টি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের কাছে রয়েছে 180টি, অপরদিকে পাকিস্তানের কাছে 170টি। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষেরই দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জাহিদুল আলম, এটিএন বাংলা।
কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশে আসন্ন সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 2 দিনের সফরে 27 এপ্রিল তার ঢাকা আসার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অনিবার্য কারণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নির্ধারিত সফরটি করতে পারছেন না। পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। দেশটির সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের হামলার পর ভারত পাকিস্তান উদ্ভূত পরিস্থিতির কারণে ইসহাক দারের বাংলাদেশ ও কাবুল সফর স্থগিত করা হয়েছে। মিয়ানমারে বাংলাদেশের কমার্শিয়াল উইং বন্ধের সিদ্ধান্তে দুশ্চিন্তায় সেখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে 2 দেশের ব্যবসা বাণিজ্য কমে যাবে। ভারতের বিকল্প বাজার হবার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটিও বাধাগ্রস্ত হবে। প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারে কমার্শিয়াল উইং চালু রাখার পরামর্শ ব্যবসায়ী ও কূটনীতিকদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 5 আগস্টের পর বাংলাদেশের কাছে বিভিন্ন পণ্য বিক্রিতে গড়িমসি করছে ভারত। ফলে বিকল্প বাজার হিসেবে মিয়ানমারের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। এর মধ্যে দেশটি থেকে 1,05,000 টন চাল আমদানি হয়েছে, 55,000 টন ডাল, মটর, মরিচ, পেঁয়াজ, আদা ও চিনি আমদানির সমঝোতা হয়েছে। বাংলাদেশ মিয়ানমার বছরে $3.25 মিলিয়ন ব্যবসা করছে। দেশটির বাজার দখল করছে বাংলাদেশের ওষুধ। টোটাল মিয়ানমারে আমরা যদি মার্কেট সাইজ বিবেচনা করি তাহলে এটি 600 থেকে 700 মিলিয়ন ডলারের একটি মার্কেট। এর মধ্যে আমাদের বাংলাদেশ আমাদের অফিসিয়াল হিসাবে 35 থেকে 45 মিলিয়ন ডলারের মধ্যে একটি বাজার আমরা এখানে নিয়ে কাজ করছি, যেটি আমরা বিলিভ করি যে সঠিক পরিকল্পনা এবং সঠিক যদি আমরা ফলো আপ করতে পারি, এটিকে আরো 20 to 30% ইমিডিয়েট ইফেক্ট আমরা হয়তো 2-3 বছরে রিচ করতে পারবো। ইন্ডিয়া একটা বিশাল দেশ, তার যত আইটেম আছে মিয়ানমারে তত আইটেম নাই, কিন্তু মিয়ানমারে কিছু কিছু যে আইটেম আছে সেটাকে যদি আমরা প্রাইস 2 দেশেরই কম্পেয়ার করি তাহলে আমরা কিন্তু একটা বার্গেনিং অপরচুনিটি আমরা এনজয় করতে পারি। তবে এই সম্ভাবনায় শঙ্কা দেখা দিয়েছে মিয়ানমারে বাংলাদেশের কমার্শিয়াল উইং বন্ধের সিদ্ধান্তে। অভিযোগ আছে, ভারতের উপর নির্ভরতা বাড়াতে বিগত আওয়ামী লীগ সরকার 19 বছরের পুরনো উইংটি বন্ধের উদ্যোগ নেয়, আর সেটি এখন বাস্তবায়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মিয়ানমার সহ আরও একটি দেশের মিশন নিয়ে আমরা আমাদের স্পেশালি এটা ফরেন মিনিস্ট্রির কাজ ওনারা চিন্তা করছেন এবং এটাকে হয়তো স্থানান্তরিত হবে। কমার্শিয়াল উইং বন্ধ হলে 2 দেশের বাণিজ্য কমে যাবার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিশেষ মুহূর্তে আমাদের এমন একটা প্রয়োজন হয় যে এটা হঠাৎ করেই আমাদের এই আমদানিটা করা লাগতে পারে। কমার্শিয়াল উইং অনেক বছর ধরেই এই কাজটা করে, সেটা হচ্ছে যে ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রাখা এবং দ্রুত এইটি বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করা। Very important to have commercial wings in Bangladesh embassy in Myanmar. This is because Bangladesh and Myanmar, they have totally different culture and there is huge communication gap, and we need commercial wings to reduce this communication gap. এই সিদ্ধান্ত সঠিক মনে করছেন না সাবেক এই রাষ্ট্রদূত। আসলে তো ওদের কাছ থেকে আমরা অনেক জিনিসপত্র কিনি, যেটা গুরুত্বপূর্ণ সেটা তো আমাদের কমার্শিয়াল উইং এই কাজটি করে। কমার্শিয়াল উইং কেন বন্ধ করে দিবে আমি বুঝি না। আমি মনে করি যে এটা করাটা সঠিক না, থাকুক না, কারণ ওদের সাথে ওরা আমাদের দুটো প্রতিবেশীর, ওরা একটা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অনেক জায়গায় আছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোয়াজ্জেম হোসেনের তদবির বাণিজ্য ও শত কোটি টাকা দুর্নীতির অভিযোগের বিষয়ে এখনও ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। রাজধানীর ধানমন্ডিতে পরিচ্ছন্নতা ও মশক নিধন বিশেষ কর্মসূচি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহিদি। মোয়াজ্জেম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। মনির হোসেন তো রিপোর্ট। গেল কয়েকদিন ধরে এপিএস বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেনের দুর্নীতির বিষয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে তদবিরের মাধ্যমে শত কোটি টাকা আয়ের অভিযোগের তদন্তের বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার সচিব। এই ক্ষেত্রে অলরেডি আপনারা জানেন যে আমাদের যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। সেটা তো আপনারা সকলেই দেখেছেন। অবৈধ সম্পদের অভিযোগ এসেছে, এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ারের মধ্যে নেই।
এ সময় এক প্রশ্নের জবাবে সচিব বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে কিছুই জানেন না তিনি। নির্বাহী কর্মকর্তা সরকারি বিধিনিষেধ সম্পর্কে জানে, তারপরও উপদেষ্টা মহোদয়ের বাবাকে এরকম ঠিকাদারি লাইসেন্স দেওয়ার কারণে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে কিনা এবং সেই নির্বাহী প্রকৌশলীর ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? এই বিষয়টি আমি সঠিক জানি না, তবে এটা জেনে আমরা প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করব। এর আগে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পরিচ্ছন্নতা ও মশক নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টি জোনে নিয়মিত অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আসন্ন বর্ষাকে সামনে রেখে এখন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। নগর পরিচ্ছন্নতায় সবার সহযোগিতা চেয়েছেন প্রশাসক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে স্থানীয় সরকার ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুদকে এলে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। আর উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্স নেয়ার ক্ষেত্রে অনিয়ম হলে তাও খতিয়ে দেখার কথা জানান তিনি। এদিকে ঘুষ নেওয়ার সময় ডিএসসিসির 4 নং ওয়ার্ডের সচিবকে হাতে নাতে গ্রেফতার করেছে দুদক। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। ঢাকার বাসাবোতে একটি ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেলের কাছে আবেদন করেন মালিকপক্ষ। সেটি পরিদর্শনে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দিতে 10,000 টাকা ঘুষ দাবি করেন তিনি। পরে দুদকের ফাঁদে পড়ে ঘুষসহ আটক হন সচিব। 10,000 টাকা সহ হাতে নাতে ধরে কুতুবউদ্দিন ছেলে উক্ত টাকা ঘুষ প্রদানকালে জনাব কুতুবউদ্দিন সোহেলকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। আপনি যে বিষয়ে উপস্থাপন করেছেন সেই সংক্রান্ত তথ্যাদি যাচাই বাছাই কমিটির কাছে এসে থাকলে তারা সেভাবেই সেটি কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করবে। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। আলোচনায় উঠে আসে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্সের বিষয়েও, যেটি সমালোচনার পর বাতিল করা হয়েছে। তবে এতে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার কথা জানান দুদক মহাপরিচালক। এই জাতীয় যেই কোনো সংবাদ গণমাধ্যমে আসলে সেই বিষয়গুলো কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়ে থাকে যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে। এদিকে দুর্নীতির অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অনেক ধন্যবাদ। সীমাবদ্ধতার প্রতিবন্ধকতার মধ্যে প্রবৃদ্ধি ধরে রেখে 138 বছর ধরে সফলতার সাথে আমদানি রফতানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ সহ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সাফল্য দেখিয়েছে এই বন্দরটি। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি বাড়ার পাশাপাশি তৈরি হয়েছে বিনিয়োগের নতুন সম্ভাবনা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বর্তমানে প্রতি বছর এই বন্দর দিয়ে 3 মিলিয়নের অধিক কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে। বাণিজ্যের পরিমাণ বাড়লে 2040 সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে 10 মিলিয়নে। বিশাল এই চাপ সামলাতে এবার ল্যান্ডলর্ড মডেল কার্যকর করতে চায় বন্দর কর্তৃপক্ষ। বিদেশি অপারেটরদের হাতে ব্যবস্থাপনার ভার তুলে দিয়ে শতভাগ সরকারি ব্যবস্থাপনা থেকে সরে আসতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যখন ফরেন আইটিওদের কাছে দিব তখন কিন্তু কম্পিটিটিভ হবে, এইটার থেকে আমরা আর্থিকভাবে আরো ম্যাক্সিমাম বেনিফিটেড হব, এফিসিয়েন্সি নিশ্চিত হবে, কারণ তখন টার্মিনাল টু টার্মিনাল কম্পিটিশন লাগবে। এদিকে বে টার্মিনাল নির্মাণে 8 থেকে 10 বিলিয়ন ডলারের বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি PSA। পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও এগিয়ে চলেছে দ্রুত গতিতে। ইন্টারন্যাশনাল যে অব্লিগেশন যেগুলো আছে এগুলো যদি আমরা কমপ্লায়েন্ট হই তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব।
মাতারবাড়ি ডিপ সিপোর্ট আগামী 2029-এর মধ্যে অপারেশনে চলে আসবে ইনশাআল্লাহ। তবে দেশে ক্রমবর্ধমান প্রবৃদ্ধির তুলনায় বন্দরের সক্ষমতা অনেক পিছিয়ে। সিদ্ধান্তগুলো যদি খুব দ্রুত কার্যকর করে, যে ব্র্যাক টার্মিনালটা যদি আগামী 2-3 বছরের মধ্যে অপারেশনে যায়, সক্ষমতার জায়গাটা তৈরি হবে এবং ওয়ার্ল্ড ক্লাস একটা বন্দর হিসেবে আমরা চট্টগ্রাম বন্দরকে দেখতে চাই। 2024 অর্থ বছরের প্রথম 9 মাসে চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায় হয়েছে 3,745 কোটি টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.56% বেশি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বাংলাদেশে কর্মসংস্থান বাড়ানো, বাণিজ্যিক অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা খাতকে আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বব্যাংক 85 কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,500 কোটি টাকার সমান। এই অর্থ দুটি পৃথক প্রকল্পে ব্যয় করা হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরো জানাচ্ছে নিয়াজ জামান সজীব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের 85 কোটি মার্কিন ডলার ঋণ চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সচিব শাহরিয়ার সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সই করেন সংস্থাটির অন্তর্বর্তীকালীন বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া দুটি বড় প্রকল্পের একটি হলো বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্প, যাতে বরাদ্দ রাখা হয়েছে 65 কোটি মার্কিন ডলার। এই প্রকল্পের মাধ্যমে গভীর সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়ানো হবে, যার ফলে বড় জাহাজ হ্যান্ডেলিং এর সুবিধা বাড়বে এবং পণ্য পরিবহনের সময় ও খরচ কমবে। সংস্থাটি আশা করছে বন্দরের আধুনিকায়নের ফলে প্রতিদিন গড়ে $1 মিলিয়ন সাশ্রয় হবে। অন্য প্রকল্পটির আওতায় 20 কোটি ডলার ব্যয়ে সামাজিক সুরক্ষা খাতকে উন্নত করা হবে। এতে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা গড়ে তোলা, ক্ষুদ্র ঋণ সহায়তা এবং পরামর্শ দেওয়ার মাধ্যমে প্রায় 25 লাখ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং স্থিতিশীলতা বজায় রাখতে অতীতের মতো ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা করবে তারা। তবে তাদের দেওয়া সুপারিশগুলো সঠিকভাবে বাংলাদেশ বাস্তবায়ন করছে কিনা সেদিকেও নজর রাখছে সংস্থাটি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আদলে নির্বাচনের আগে প্রেসিডেন্সিয়াল ডিবেট আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এর মাধ্যমে ভোটাররা উপযুক্ত প্রার্থী বেছে নিতে পারবেন বলে অভিমত তার। এই সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিভেদ ভুলে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সবার লক্ষ্য হওয়া উচিত। মিজান শাহজাহানের রিপোর্ট। সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 3 দিন ব্যাপী জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে আমরা যুক্তির চর্চার যে প্রাণ, সে প্রাণটি আমি খুঁজে পাবো। উদ্বোধক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় তিনি বলেন, পাশের হার বাড়িয়ে বাহবা নিয়ে বসে থাকলে হবে না, চালু করতে হবে বিশ্বমানের একমুখী শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা প্রচুর গ্র্যাজুয়েট তৈরি করছি, আমরা প্রচুর মাস্টার্স পাশ করা ছেলে মেয়ে তৈরি করছি, কিন্তু আমরা বিশ্বমানের উপযোগী কর্মমুখী শিক্ষায় কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে আমরা লিপ্ত করতে পারছি না। আমরা টেকনিক্যাল এডুকেশনে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করতে পারছি না। বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা ত্রিমুখী চতুর্মুখী শিক্ষা ব্যবস্থা। একদিকে স্কুলের মাধ্যমিক পর্যায়ে বাংলা শিক্ষা, ইংরেজি মাধ্যম শিক্ষা, আবার ইংরেজি স্কুল, আবার মাদ্রাসা শিক্ষা, আবার দেখা যাচ্ছে ক্যাডেট মাদ্রাসা শিক্ষা, এরকম ত্রিমুখী চতুর্মুখী যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে আমরা কিভাবে একমুখী করতে পারি সেদিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ। হানাহানি মুক্ত নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের মতো বিতর্ক আয়োজনের পক্ষে মত দেন তিনি। Maybe we can also change the political culture of Bangladesh and come out of যে একটা কনফ্লিক্ট, মারামারি, হানাহানি থেকে বের হয়ে এসে আগামীতে আমরা একটা প্রপার ডেমোক্রেসি, যেখানে যুক্তিতর্কের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, পলিসি নির্ধারিত হবে, সেই রকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। সভাপতির বক্তব্যে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা বলেন, শুধু জ্ঞানী লোক দিয়ে দেশ বদলানো যাবে না, দরকার মানবিক গুণ সম্পন্ন মানুষ। আমরা সবাই চাই জিপিএ 5 পাবো বা সবচেয়ে বেশি নাম্বার পাবো,
কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস বিবেচনা করতে হবে, আমরা যেন ভালো মানুষ হতে পারি। দেশ কখনো বদলাবে না শুধু জ্ঞানে, দেশ বদলাবে যখন জ্ঞানের সাথে মানবিকতা যুক্ত হবে। আমরা আমাদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য কাজ করব, তখন দেশ বদলাতে পারবে। জোসেফাইড ডিবেটিং ক্লাবের এবারের আয়োজনে অংশ নিয়েছে 31টি শিক্ষা প্রতিষ্ঠানের 48টি দল। আগামী শনিবার বিকেল 4টায় সমাপনী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে 99টি তাজা ককটেল ও 40টি পেট্রোল বোমা উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 2টি প্লাস্টিকের ক্যারেটের ভেতরে রাখা ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়। রাত 9টার দিকে 59 বিজিবির সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিং এ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, চকপাড়া বিওপির একটি চৌকস দল 184 নম্বর মেইন পিলার হতে বাংলাদেশের 1 কিলোমিটার অভ্যন্তরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালায়। এ সময় 2 জন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে 2টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে 99টি ককটেল ও 40টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। জাতীয় শ্রমিক স্বাস্থ্য সেফটি ফেডারেশনের উদ্যোগে র্যালি ও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও মজুরি নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এই মানববন্ধনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, সেফটি অ্যান্ড রাইটস এর নির্বাহী পরিচালক মোহাম্মদ সেকেন্দার আলী মিনা সহ শ্রমিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে বিউটিফুল বাংলাদেশ রান 2025 প্রতিযোগিতা। শুক্রবার সকাল 6টায় রাজধানীর হাতির ঝিলের পুলিশ প্লাজা থেকে 2 কিলোমিটার ও 7.5 কিলোমিটার এই ম্যারাথনের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ। ম্যারাথনে অংশ নেন পেশাদার রানার, বাংলাদেশের বিভিন্ন দেশের কূটনীতিক, পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার সহ প্রায় 600 জন অ্যাথলেট। ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকলের জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, দেশের এভিয়েশন ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। এবার পার্টেক্স খেলার খবর। এবছর হচ্ছে না দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার 15তম আসরটি আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। তবে পরে কবে কোথায় অনুষ্ঠিত হবে তা স্পষ্ট করে জানায়নি সাফ। শ্রীলঙ্কায় এবছর জুন জুলাই হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাফের সদস্য দেশগুলো এবং কমার্শিয়াল রাইটস হোল্ডার মনে করে নিখুঁতভাবে এই আয়োজন শেষ করার জন্য তাদের আরও সময় দরকার। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টটি হবে 2026 সালে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি, সন্ত্রাসী হামলার জেরে 2 দেশের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। পাক পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত। স্থানীয় সরকার ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে তদবির বাণিজ্যের বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। অভিযোগ পেলে তদন্ত করবে দুদক। মিয়ানমারে বাংলাদেশের কমার্শিয়াল উইং বন্ধের সিদ্ধান্তে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ভারতের বিকল্প বাজার হয়ে ওঠার সম্ভাবনা আছে দেশটির, বলছেন কূটনীতিকরা। এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে তৈরি হচ্ছে বে টার্মিনাল। ওয়াশিংটনে 85 কোটি মার্কিন ডলার ঋণ চুক্তি সই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।